আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, ভারত ও চীন দ্বিপাক্ষিক চুক্তি, প্রোটোকল এবং সমঝোতা অনুসারে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং শান্তি বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছে। ভারত ও ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দিকগুলি পর্যালোচনা করতে এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের ৬৯তম মহাপরিনির্বাণ দিবস আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে। বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতা আজ বাহরিনের মানামায় শুরু হচ্ছে। বিস্তারিত খবর। ভারত ও চীন প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক চুক্তি, প্রোটোকল এবং সমঝোতা অনুসারে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং শান্তি বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছে। ভারত চীন বর্ডার অ্যাফেয়ার্স WMCCর পরামর্শ ও সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের ৩২তম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব গৌরাঙ্গলাল দাস এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চীনের বিদেশ মন্ত্রকের সীমানা ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হং লিয়াং। উভয় পক্ষই সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং ২০২০ সালে ঘটনাবলীর পুনরাবৃত্তি রোধ করার জন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে সম্মত হয়েছে। এজন্য কূটনৈতিক ও সামরিক পর্যায়ে নিয়মিত আদান প্রদান ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়। সফরকালে চীনা প্রতিনিধি দলের নেতা বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারত ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দিকগুলি পর্যালোচনা করতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। তৃতীয় ভারত ভিয়েতনাম নিরাপত্তা বিষয়ক আলোচনা গতকাল ভিয়েতনামের হ্যানয়েতে অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা সহকারী উপদেষ্টা পবন কাপুর এবং ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ফাম দ তুং। সন্ত্রাসবাদ দমন, সংগঠিত অপরাধ মোকাবিলা এবং আইন প্রণয়নকারী সংস্থার মধ্যে তথ্য আদান প্রদানের মতন ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে দুটি দেশের মধ্যে আলোচনা হয়। উভয় পক্ষই সাইবার অপরাধ সহ নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করতে সম্মত হয়েছে। তারা রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা সহ প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। শ্রী কাপুর ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারেল লুয়াং টাম কোয়াং এবং উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী বুই থান সনের সঙ্গেও সাক্ষাৎ করেন। পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক তদারকি সহ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি বিশ্বের সবচেয়ে নিরাপদ। রাজ্যসভায় গতকাল প্রশ্নোত্তর চলাকালীন পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে ডক্টর সিং পারমাণবিক প্ল্যান্টের উন্নয়ন এবং অপারেশনের প্রতিটি পর্যায়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করার উপর জোর দেন। ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচি নিরাপদ এবং টেকসই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন। মন্ত্রী বলেন যে নিরাপত্তা ভারতের পারমাণবিক শক্তি নীতির মূল ভিত্তি এবং পরমাণু শক্তি বিভাগে সরকার আগে নিরাপত্তা পরে উৎপাদন নীতি অনুসরণ করে। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম PDS গণবন্টনের দক্ষতা বাড়ানোর জন্য একটি অন্ন চক্র নামে ব্যবস্থা চালু করেছেন। এটি PDS লজিস্টিক নেটওয়ার্কের আধুনিকীকরণে বিপ্লব এনে দেবে। এছাড়া মন্ত্রী জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের জন্য ভর্তুকি দাবির আবেদন নামে একটি পোর্টালও চালু করেন। অনুষ্ঠানে বক্তৃতায় শ্রী যোশী বলেন, এই উদ্ভাবনী পদক্ষেপগুলি PDS বাস্তবায়নে স্বচ্ছতা দক্ষতা বৃদ্ধি করবে। তিনি বলেন, এই পদক্ষেপগুলির লক্ষ্য হল গণবন্টন প্রক্রিয়া বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং রাজ্যগুলি ভর্তুকি দাবির প্রক্রিয়ার আধুনিকীকরণ করবে। ভারতীয় বায়ুযান বিল ২০২৪ গতকাল সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি আলোচনার জন্য উত্থাপন করা হয়। এর আগে লোকসভার বাদল অধিবেশনে বিলটি পাশ হয়েছিল। এই বিলে বিমানের নকশা তৈরি, রক্ষণাবেক্ষণ, বিক্রি, রপ্তানি বা
কোনো বিমান আমদানি বা বিমান চালনার ক্ষেত্রে সুরক্ষার বিষয়ে নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনা ও কোনো ঘটনার ক্ষেত্রে তদন্তের বিষয়ে নির্দেশিকা তৈরির ক্ষমতাও থাকবে সরকারের হাতে। আলোচনায় অংশ নিয়ে অসামরিক উড়ান চলাচল মন্ত্রী কে রামমোহন বলেন, 1934-এর এই বিলটি 21 বার সংশোধন হয়েছে। বিমান চলাচলের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে অন্যতম দ্রুত বিকাশশীল বাজার হিসেবে উঠে এসেছে। তিনি বলেন, দেশের উড়ান চলাচল ক্ষেত্রকে অন্য উচ্চতায় নিয়ে যেতে এবং এ ব্যাপারে দেশকে হাবে পরিণত করতে সরকার দায়বদ্ধ। জনগণকে বিমান চলাচল নেটওয়ার্কের মধ্যে আনা ছাড়াও এই বিলে কর্মসংস্থান সৃষ্টির উপরও জোর দেওয়া হয়। কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার ব্যাপারে একটি প্রস্তাবও গতকাল সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্য বিধানসভা। এই উদ্দেশ্যে আনা প্রস্তাবটি আলোচনার জন্য বিধানসভায় উত্থাপন করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একসময় কলকাতা থেকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তীকালে নানা কারণে ওইসব বিমান সংস্থা কলকাতা থেকে উড়ান চলাচল বন্ধ করে দেওয়ায় শতবর্ষ প্রাচীন কলকাতা বিমানবন্দর থেকে এখন আর ওইসব দেশে আকাশপথে সরাসরি পৌঁছানো যায় না। যাতে ওইসব বিমান সংস্থা ফের কলকাতা থেকে ওইসব দেশে সরাসরি বিমান চালাতে আগ্রহী হয়, সেই জন্য তাদের আকর্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারকে অর্থমন্ত্রী আবেদন জানান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন করে বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দল পাঠালে বিজেপি তাতে সামিল হতে প্রস্তুত। সরকার বলেছে যে ন্যূনতম 3 কিলোমিটার এলাকায় একটি করে পোস্ট অফিস স্থাপন করার লক্ষ্য রাখা হয়েছে। যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেমসামানি গতকাল রাজ্যসভায় জানিয়েছেন যে গত 10 বছরে 10,500টিরও বেশি নতুন পোস্ট অফিস স্থাপন করা হয়েছে, যার মধ্যে 90% গ্রামীণ এলাকায়। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের পৌরোহিত্যে কমিটির সদস্যরা গত বুধবার এ বিষয়ে আলোচনা করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন যে রেপো রেট, অর্থাৎ যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়, তাতে স্থিতাবস্থা বজায় থাকলেও ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর এর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বিবেচনা করতে পারে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক 2023 সালে ফেব্রুয়ারি থেকে রেপো রেট বা স্বল্প মেয়াদী ঋণের হার 6.5%ই অপরিবর্তিত রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করবেন। 3 দিনের এই মহোৎসবে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সংস্কৃতি, বস্ত্রশিল্প, কারুকলা, পর্যটনের সুযোগ এবং নিজস্ব পণ্যের সম্ভার তুলে ধরা হবে। 250-টিরও বেশি শিল্পী, 34টি জিআই ট্যাগ প্রাপ্ত সামগ্রী সহ একাধিক হস্তশিল্প, হ্যান্ডলুম এবং কৃষি ও হয়টি পণ্য প্রদর্শন করা হবে। উল্লেখ্য, উত্তর পূর্বের 8টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরাকে একসঙ্গে অষ্টলক্ষ্মী বলা হয়ে থাকে। মেঘালয়ে জলবায়ু উপযোগী জল সংগ্রহ প্রকল্প রূপায়ণের জন্য কেন্দ্র সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি 5 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। আর্থিক বিষয়ক বিভাগের যুগ্ম সচিব জুহি মুখার্জি এবং এডিবির ভারতের রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর মিও ওকা গতকাল এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অর্থে মেঘালয়ের 12টি জেলা জুড়ে 532টি ছোট জল সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হবে। বর্ষাকালে ভারী বৃষ্টি এবং হরপা বান ঠেকানোর পাশাপাশি শুখা মরশুমে জল নিরাপত্তাকেও নিশ্চিত করবে এই প্রকল্প। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের 69তম মৃত্যুবার্ষিকী আজ মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালিত হচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের শিক্ষা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি দায়বদ্ধতাকে আজ স্বীকার করা হতে হবে। এ উপলক্ষে দেশজুড়ে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ আজ বাহরিনের মানামায় শুরু হচ্ছে। 3 ভারতীয় মহিলা ভারোত্তোলক এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও চীন দ্বিপাক্ষিক চুক্তি, প্রোটোকল এবং সমঝোতা অনুসারে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং শান্তি বজায় রাখার
প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে। ভারত ও ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দিকগুলি পর্যালোচনা করতে এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। খবর শেষ হলো।